হঠাৎ আকাশ ঘনিয়ে এলো, বাতাস থমথমে, গাছের পাতাগুলো যেন মৃত্যুর পূর্বাভাস দিচ্ছে। আর ঠিক তখনই শুরু হয় প্রকৃতির ভয়ঙ্কর খেলা, যেখানে বাতাস হয়ে ওঠে মৃত্যুদূত, যেখানে আকাশ গর্জে ওঠে যেন কোনো অজানা রাগে, আর মানুষ অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে ধ্বংসের সামনে। আজ আমরা জানবো কেন এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগগুলো হয়, বিজ্ঞান কি বলে এই মহাশক্তিশালী ঝড় বাতাসের রহস্য নিয়ে, আর ইম্পর্টেন্টলি আমরা কি বা করতে পারি এই ভয়াবহতা থেকে বাঁচতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আহসান হাবিব, আর আপনি দেখছেন ডিপ ফ্যাক্ট স্টুডিও, যেখানে আমরা গভীরভাবে বিশ্লেষণ করি প্রকৃতি ও অব্যাখ্যাত রহস্য। তাহলে চলুন আজকের ভয়ঙ্কর অথচ জ্ঞানভিত্তিক যাত্রা শুরু করি। পৃথিবীর জলবায়ু ব্যবস্থা বিশাল এক জটিল যন্ত্রের মতো, যার প্রতিটি উপাদান নির্দিষ্টভাবে কাজ করে থাকে। এর একটি গুরুত্বপূর্ণ এবং মাঝে মাঝে ভয়ঙ্কর উপাদান হচ্ছে ঝড়। সাধারণত ঝড় বলতে আমরা যা বুঝি সেটা কোনো দমকা হওয়া নয়, বরং এক ধরনের বড় বায়ুচাপের অসামঞ্জস্যতা, যা প্রচণ্ড বেগে বাতাস, মেঘ, বৃষ্টি এবং বজ্রপাত সাথে মাঝে মাঝে ধ্বংস ডেকে আনতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব ঝড় কিভাবে হয়, এসবের পেছনের প্রকৃতি কিভাবে কাজ করে, এবং বিজ্ঞান এসব ব্যাপারে কি ব্যাখ্যা দেয়। ইতিহাসের সবথেকে বড় ও ভয়ানক ঝড়গুলো হলো ঘূর্ণিঝড়, হ্যারিকেন, টাইফুন, বজ্রঝড়, সুপারসেল, টর্নেডো ইত্যাদি। বাতাস হলো পৃথিবীর আবহমণ্ডলের গ্যাসীয় স্তর। এটি মূলত নাইট্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। বাতাস সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলাচল করে। এই চলাচলকে বলে বায়ু প্রবাহ। কিন্তু যখন এ চলাচল অসম এবং হঠাৎ করে খুব বেশি গরম বা ঠান্ডা বায়ুর সংঘর্ষ হয়, তখন সেখানে তৈরি হয় বড় একটি ঝড়। বিজ্ঞানীরা বলেন ঝড়ের মূল কারণ হলো তিনটি: তাপমাত্রার পার্থক্য, গরম ও ঠান্ডা বাতাসের সংঘর্ষ, আর্দ্রতার পরিমাণ, বাতাসে জলীয় বাষ্প বেশি হলে মেঘ ও বৃষ্টির পরিমাণ বাড়ে, বায়ুচাপের অস্থিরতা, এক স্থানে হঠাৎ কম বেশি বায়ুচাপ সৃষ্টি হলে বাতাস সেদিকে ছুটে যায়। পৃথিবীর ঘূর্ণনের সাথে যুক্ত হলে এই বাতাস সরল রেখায় না গিয়ে ঘূর্ণায়মান হয়, একেই বলে কোরিওলিস বল। এর কারণেই উত্তর গোলার্ধে ঝড় ঘড়ির উল্টো দিকে আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির দিকে ঘুরতে থাকে। চলুন তাহলে এবার জানা যাক যে ঘূর্ণিঝড় আসলে কি, এটা কিভাবে এবার শুরু হয়। ঘূর্ণিঝড় হচ্ছে এক ধরনের ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, যেখানে বাতাস ঘন্টায় 119 কিলোমিটার বা তার চেয়েও বেশি গতিতে ঘূর্ণায়মান হয়ে একত্রিত হয়। এর সঙ্গে থাকে প্রবল বৃষ্টি, বজ্রপাত আর সাগরের পানির উচ্চ ঢেউ। ঘূর্ণিঝড়ের পেছনের মূল কারণ হলো সমুদ্রের গরম পানি ও পৃথিবীর ঘূর্ণন। চলো এটা বুঝি ধাপে ধাপে। যখন সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে বেশি হয়, তখন সেই পানি থেকে বাষ্প উঠতে থাকে। এই বাষ্পভর্তি গরম বাতাস উপরের দিকে উঠতে থাকে। এই বাতাসগুলো উপরে উঠে যাওয়ার কারণে নিচে একটা শূন্য স্থান তৈরি হয়, ফলে চারপাশ থেকে বাতাস ছুটে আসতে থাকে সেই শূন্য স্থানকে পূরণ করতে। এভাবে বাতাস আসা যাওয়ার একটি চক্র তৈরি হয়। পৃথিবী যেহেতু ঘুরছে, সেই কারণে এই বাতাসগুলো সরলরেখায় না গিয়ে পাক খেতে থাকে। এই ঘূর্ণনের নাম কোরিওলিস ইফেক্ট। এক পর্যায়ে পুরোটা পরিণত হয় এক বিশাল ঘূর্ণিতে, যেটাকে আমরা বলি ঘূর্ণিঝড়। যতক্ষণ পর্যন্ত ঘূর্ণিঝড় সমুদ্রের উপরে থাকে, ততক্ষণ সেটা গরম পানি থেকে শক্তি নিতে থাকে, আর তার ফলে বৃষ্টি, বাতাস সবকিছুর মাত্রা বাড়তে থাকে। ঘূর্ণিঝড়ের মূল গঠন মূলত তিনটি: মাঝখানের শান্ত অঞ্চল প্রায় 30 থেকে 60 কিলোমিটার ব্যাস বিশিষ্ট হয়। এখানে একেবারে বাতাস ও বৃষ্টি থাকেই না, যেন ঝড়ের মধ্যে এক ধরনের নিস্তব্ধতা। চোখের চারিপাশের অংশ, যেখানে সবচেয়ে তীব্র বাতাস ও বৃষ্টি হয়। বাইরের দিকে বৃষ্টি বড় বড় ফিতের মতো পড়তে থাকে। এখানে ঝড় কিছুটা কম হয়, কিন্তু অস্থায়ী বন্যা ঘটতে পারে। পৃথিবীতে এমন কিছু ঘূর্ণিঝড় হয়েছে যেগুলো মানবজাতির জীবনকে একেবারে পাল্টে দিয়েছে। 1970 সালের ভোলা ঘূর্ণিঝড়, যেটা বাংলাদেশে হয়েছিল, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের জন্য প্রায় 3 থেকে 5 লক্ষ মানুষ মারা যায়। পুরো উপকূল প্লাবিত হয়ে গিয়েছিল, হাজার হাজার গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। বাংলাদেশের জন্মযুদ্ধের পিছনেও এই দুর্যোগের প্রভাব ছিল। এরপর সাইক্লোন নার্গিস, যেটা মায়ানমারে 2008 সালে হয়েছিল। এই ঘূর্ণিঝড়ে প্রায় 13 লক্ষের বেশি মানুষ মারা যায়। পুরো দেশ অচল হয়ে পড়ে, খাদ্য ও পানির সংকট দেখা দেয়, চারিদিকে একেবারে ভয়াবহ অবস্থা। এরপর ফিলিপাইনে 2013 সালে টাইফুন হাইয়ান নামে একটি ঘূর্ণিঝড় হয়েছিল। এই ঘূর্ণিঝড়ের বাতাসের গতি ছিল 315 কিলোমিটার পার ঘন্টা। সাগরের পানি উঠে আসে শহরের মধ্যে, 6000-এরও বেশি মানুষ মারা যায় ও লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। সবশেষে যুক্তরাষ্ট্রে 2005 সালে একটি ঘূর্ণিঝড় হয়, যার নাম হ্যারিকেন ক্যাটরিনা। ঘূর্ণিঝড়ের ফলে নিউ অরলিন শহর পুরোপুরি পানির নিচে তলিয়ে যায়। প্রায় 2000 মানুষের মৃত্যু হয়, প্রায় $125 বিলিয়ন। এবার জানা যাক বিজ্ঞান কি বলছে ঘূর্ণিঝড় নিয়ে। বিশ্বর বিভিন্ন সংস্থা এই ঝড় বিশ্লেষণ
বিশ্লেষণ করে। নাসা ও নোয়া ঘূর্ণিঝড়ের স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে আগাম বার্তা দেয়। বিজ্ঞানীরা বলেন জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানি গরম হচ্ছে, আর এতে করে ঘূর্ণিঝড়ের সংখ্যা ও শক্তি বাড়ছে। বিশেষ করে আইপিসিসি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ বলছে আগামী 20 বছরে ঘূর্ণিঝড় আরো ভয়ঙ্কর হবে, বিশেষ করে বাংলাদেশের মতো উপকূলীয় দেশগুলোতে। তবে যে রকমই হোক, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ আমরা পুরোপুরিভাবে বন্ধ করতে পারি না বা প্রতিরোধ করতে পারবো না, কিন্তু বিজ্ঞান ও সচেতনায় আমরা এর ক্ষতি কমিয়ে আনতে পারি। ঘূর্ণিঝড় আমাদের শেখায় প্রকৃতির শক্তিকে অবহেলা করলে কি হতে পারে। সুতরাং সচেতন হন, বিজ্ঞানের পাশে থাকুন। এরপরে জানবো টর্নেডো আসলে কি। টর্নেডো হলো এক ধরনের ভয়ঙ্কর ঘূর্ণিবায়ু যেটা সাধারণত বজ্রঝড়ের সঙ্গে তৈরি হয়। এটা দেখতে অনেকটা লম্বা ফানেলের মতো, যার নিচের দিকে মাটি ছুঁয়ে থাকে আর ওপরের দিক মেঘের সঙ্গে যুক্ত থাকে। টর্নেডোর বাতাসের গতি 200 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে শুরু করে 480 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে। অর্থাৎ একটা টর্নেডো চলার মানে বাতাস পুরোই একটা মৃত্যুদূত হয়ে গেছে। কিন্তু এত ভয়ঙ্কর মানুষ মারা টর্নেডো আসলে কেনই বা হয়? টর্নেডো মূলত উষ্ণ আর্দ্র বাতাস আর ঠান্ডা শুষ্ক বাতাসের সংঘর্ষে তৈরি হয়। আমি ধাপে ধাপে এগুলো ব্যাখ্যা করছি। প্রথমত 2 ধরনের বাতাসের সংঘর্ষ হয়, নিচের দিক থেকে উষ্ণ বাতাস আর আর্দ্র বাতাস, যেটা সাধারণ দক্ষিণ দিক থেকে আসে। উত্তর দিক থেকে উপর দিয়ে আসে ঠান্ডা ও শুষ্ক বাতাস। এই 2 বায়ুর সংঘর্ষেই তৈরি হয় বজ্রঝড়। এই সংঘর্ষের কারণে বাতাস ঘুরতে শুরু করে আড়াআড়ি ভাবে। তারপর বজ্রঝড়ের কারণেই এই ঘূর্ণিবায়ুটা উলম্ব হতে শুরু করে। যেই ঘূর্ণিবায়ু নিচে নেমে মাটির সঙ্গে সংযুক্ত হয় তখনই সেটা হয় টর্নেডো। অনেক সময় এটা 1 মিনিটেরও কম হয়ে থাকে, আবার কখনো 1 ঘন্টারও বেশি হয়। টর্নেডো মূলত 3টি অংশে হয়ে থাকে। ঘূর্ণির নিচের অংশ, যা মাটির নিচে নেমে আসে, যেখানে বাতাসের চাপ সবচেয়ে কম আর গতি সবচেয়ে বেশি হয়, এবং আরেকটি মাঝের অংশ, যেখানে বাতাসের চাপ সবচেয়ে কম আর গতি সবচেয়ে বেশি হয়। সর্বশেষটি হলো ঘূর্ণির সঙ্গে সঙ্গে সবকিছু টেনে নেয়। মাটি, গাছ, বাড়ি, গাড়ি সবই বাতাসে উঠতে থাকে। এরপরে জানা যাক বিশ্বের কোথায় কোথায় সবচেয়ে বেশি টর্নেডো হয় এবং কোথায় সবচেয়ে ভয়ঙ্কর টর্নেডো হয়েছে। যুক্তরাষ্ট্রে বিশেষ করে কিছু এমন অঞ্চল আছে যেগুলোর নাম টর্নেডো অ্যালি নামে পরিচিত। বাংলাদেশে মাঝে মধ্যে দেখা যায় টর্নেডো, বিশেষ করে মার্চ ও এপ্রিল মাসে। 1989 সালে দৌলতপুর সারিয়াকান্দি টর্নেডো, যা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ টর্নেডো। প্রায় 1300 জনের মৃত্যু হয়েছিল, পুরো গ্রাম গুড়িয়ে গিয়েছিল কয়েক মিনিটেই। 1973 সালে মানিকগঞ্জে টর্নেডো হয়েছিল, যেখানে মৃত্যু হয় 600 জনের মতো মানুষের। এই টর্নেডো পুরো গ্রাম উড়িয়ে দিয়েছিল, গাছপালা, ঘরবাড়ি, মানুষ সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছিল। নাসা ও নোয়া গবেষণা করে বলেছে যে জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর অনেক অঞ্চলে টর্নেডোর সংখ্যা বাড়ছে। বিশেষ করে গ্লোবাল ওয়ার্মিং বায়ুর তাপমাত্রা বৃদ্ধি করে, যার ফলে টর্নেডোর সৃষ্টি সহজতর হয়। বাংলাদেশের বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন মার্চ এপ্রিল মাসে সবচেয়ে বেশি টর্নেডো হয়। রাতের বেলা টর্নেডো বেশি বিপজ্জনক হয়, কারণ মানুষ ঘুমিয়ে থাকে। মোবাইল অ্যাপ বা লোকাল রেডিও ব্যবহার করে আগাম সতর্কতা পেলে প্রাণহানি কমানো সম্ভব হয়। টর্নেডো এমন একটি দুর্যোগ যার ভয়াবহতা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে। মাত্র 5 মিনিটে শহর গায়েব করে দিতে পারে এই বাতাসের দূত। কিন্তু সচেতনা, বিজ্ঞান ও আগাম সতর্কতা থাকলে আমরা এর ভয়াল থাবা থেকে রক্ষা পেতে পারি। সবশেষে আমি বলবো, প্রকৃতি আমাদের সবচেয়ে বড় শিক্ষক, কিন্তু সেই শিক্ষক যদি রেগে যায় তাহলে তার প্রতিক্রিয়া হয় ভয়ানক। ঝড়, টর্নেডো, সাইক্লোন সবই প্রকৃতির শক্তির প্রকাশের রূপ। আমরা এগুলোর কাছে ক্ষুদ্র, কিন্তু বিজ্ঞান, সচেতনা আর আগাম প্রস্তুতির মাধ্যমে আমরা অনেক ক্ষয়ক্ষতি এড়াতে পারি। এই ভিডিওটি যদি আপনাকে নতুন কিছু শিখতে সাহায্য করে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এই ধরনের আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নিন ডিপ ফ্যাক্ট স্টুডিওতে। মনে রাখবেন, বিজ্ঞান জানলেই জীবন সহজ হয়, আর প্রকৃতি বুঝলে জীবন বাঁচে। আবারও দেখা হবে অন্য এক গভীর ও জ্ঞানে ভরপুর ভিডিওতে। পরবর্তী বার পর্যন্ত নিরাপদে থাকুন, সচেতনে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।